আরিয়ার দিকে তাকাই। আরিয়ার গায়ে ওড়না নেই। আমান আরিয়ার ওড়নার দিকে তাকায়। ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে ওড়না। আমানের দৃষ্টির মানে বুঝতে পারে আরিয়া। আমান ভাবে আরিয়া লোকটাকে বাড়িতে ডেকেছে। আমান ভিতরে আসে। তারপর শুভ্র গাছের নিচে বসে সিগারেট খাচ্ছে। মস্তিষ্কে অনেক কিছুই ঘুরছে ওর। হঠাৎ শুনতে পাই কারো চিৎকার। দেখে আরতি চিৎকার করছে। শুভ্র সেদিকে দৌড়ে যায়। আরতিকে বলে, কি হয়েছে? ভাইয়া, ছায়া পানিতে ডুবে যাচ্ছি, ওকে বাঁচাও। শুভ্র কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দেয়। ছায়াকে টেনে তোলে। ছায়ার জ্ঞান নেই। সে অজ্ঞান হয়ে নদীর পাড়ে শুয়ে আছে। নিঃশ্বাস চলছে। শুভ্র বলে, নাকে পানি ঢোকার কারণ জ্ঞান হারিয়েছে। তোর হাত দে। আরতির হাত নিয়ে শুভ্র ছায়ার পেটের উপরে রাখে। শুভ্র জোরে জোরে চাপ দেয় পেটে আরতির হাত দিয়ে। কয়েক মিনিট পর ছায়ার জ্ঞান ফেরে। আরতি হাত সরিয়ে নেয়, কিন্তু শুভ্রের হাত তখনও ছায়ার পেটে লেগে আছে। ছায়া উঠে বসতেই শুভ্রের গালে একটা চড় বসিয়ে দেয়। তারপর বলে, বেয়াদব, ড্রাইভার হয়ে তোকে আমার স্পর্শ করার পারমিশন কে দিয়েছে? তাও আবার আমার পেটের উপরে হাত রেখেছিস? তোর এত খারাপ লম্পট ছিলে আমি আর দেখিনি। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হয়। শুভ্র সেখান থেকে উঠে চলে আসে। আরতি বলে, ওই, তুই আমার ভাইয়াকে। চুপ থাক। তোর ভাইয়া যে কতটা খারাপ তা আমি বুঝে গিয়েছি। তোরাও খারাপ। তোদের সামনে সে লুচ্চামি করলে আর তোরা দেখছিলি, অসহায়ত্বের সুযোগ নিলি। ছি। ছায়া চলে যায় সেখান থেকে। সবাই ওর কাণ্ডে অবাক হয়। কারো কথাই সে শুনল না। তারপর সাজিদ, নাইম, শাহিন আর ফুয়াদ বসে আছে। সাজ্জাদ একটু আগে ফোনে কথা বলেছিল জীবনের সাথে। কথা বলেছে ফোনে। জীবন তাকে নতুন আইটেম আনার জন্য কল করেছিল। সাজ্জাদ আনবে বলে জানিয়ে ওদের কাছে এসে বসে। সাজ্জাদ চুপচাপ বসে থাকার কারণে শাহিন প্রশ্ন করে, কি ব্যাপার, এভাবে বসে আছিস কেন? কি সমস্যা? জীবন ফোন করেছিল, নতুন মাল দিতে হবে, ওনার দরকার। আজ তাকে নাকি অনেক টাকায় বিক্রি করে দিয়েছে একজনের কাছে। তার নাকি এখন আর এমন নতুন মাল লাগবে। ও, একজন তো আছেই, সে হলো প্রীতি। প্রীতি কিন্তু সেই মাল। ওরে নিয়ে যেতে পারলে আমরা 1 কোটিতে বিক্রি করতে পারবো। এটা তো ঠিক বলেছিস, কিন্তু প্রীতি তো সহজে পড়বে না। তোরা হেল্প কর। প্রীতি, তোর টাকার ভাগটা কিছুটা বেশি তোর। যদি তুই সাজিকাকে আমার হাতে 1 রাতের জন্য তুলে দিস। কি বললি? শালা ও আমার বউ। সাজিকার দিকে একদম নজর দিবি না বলে দিলাম। আসছে আমার বইয়ের পাগল রে। তুই যে তোর বউকে কেমন করে চাস ওটা আমরা জানি। আসছে উনি বউকে বাঁচাতে। জামার কলার ছাড় সাজ্জাদ। তোরা চুপ থাক, শালা সর। তোদের সাথে কোনো কথা নেই। কুত্তার মতো নজর তোদের। আরে যা যা, আমরা ছিলাম বলেই সব কিছু করতে পারছিস। আবার আসবি তখন কিন্তু সাজিকার কথা শুনবি বলে দিলাম। শালা তোর বউ আরও একটা মাল। দেখলেই আমার সব দাঁড়িয়ে যায়। লোম বন্ধু লোম, যা যা। সাজ্জাদ রাগি রাগি ভাব নিয়ে ওদের থেকে চলে আসে। ওরা সবাই হাসতে থাকে জোরে জোরে। সাজ্জাদ ওদের সবার মা বাবাকে একসাথে গালি দিয়ে ব্রিজের উপর থেকে চলে আসে। মন ওর অনেক খারাপ। এমনিতেই টাকার দরকার, তার উপর ওর বন্ধুরা সাজিকার উপরে নজর দেয়। সে এসব একদমই সহ্য করতে পারছে না। খুব রাগ হচ্ছে সাজ্জাদের। তারপর দিন পেরিয়ে রাত হয়। আবির কুদ্দুস মিয়ার সব ধরনের ইনফরমেশান নিজের কাছে নিয়ে নিয়েছে। সেই ফোনের সব কিছুই যদি অন্য কেউ কন্ট্রোল করে নেয় তখন তো বিষয়টা অদ্ভুতই বটে। আর আবির শুধু তার ফোনের অ্যাক্সেসই নেয়নি, বরং কুদ্দুস মিয়ার ফোনে ঢুকিয়ে দিয়েছে V1 ভাইরাস। সে ভাইরাসের কাজ হলো ফোনকে দিন দিন স্লো করে দেওয়া, কোনো ফিচার অ্যাড না হওয়া, আর কোনো ধরনের কাজ করতে গেলে বারবার নিজ থেকে ফোন কাজ করে স্পেস ফুল করে দেওয়া। একটা সময় ফোন হ্যাং হয়ে যাবে, ফেলে দিতে বাধ্য হবে ফোনটা। আবিরের মুখে বিশ্রী এক শয়তানের হাসি, যেটা ভর করেছে আবিরের মন ও মস্তিষ্কে বহু আগে। আবির মেসেজ দেয় আলাদা একটি নাম্বার থেকে। ইতিমধ্যেই সেতু নামের আইডি থেকে কুদ্দুস মিয়াকে ব্লক করা হয়েছে।
কুদ্দুস মিয়া স্যারের রুম থেকে বের হয়ে ফোনটা হাতে নেয়। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসে ওর। নাম্বারটা বানানো, ইন্ডিয়ান কোড নাম্বার দিয়ে আইডি খোলা। বাংলাদেশের নাম্বারের কোড নাম্বার যেমন +880, তেমনই ইন্ডিয়াতে কোড নাম্বার +965। নাম্বারটার উপরে ক্লিক করে কুদ্দুস মিয়া, সেখানে একটি বার্তা আসে। বার্তাটা এমন: আকাশের বিশালতায় মানুষ মুগ্ধ হলেও চরিত্রের বিশালতা মানুষকে নিঃশেষ করে দেয় বারবার। মানুষের চরিত্র গবরের মতো, হিংস্র হায়নার মতো। চরিত্র, মন, মস্তিষ্ক নিয়ে মানুষ নিজে খেলতে পছন্দ করে। আর আমার পছন্দ শপিং করতে। তুমি মাছ, আমি ফিশার। তুমি টপে আটকে পড়ছো বন্ধু। কুদ্দুস এই মেসেজের আগামাথা কিছুই বুঝতে পারে না। সে অবাক হয়ে তাকিয়ে থাকে ফোনের দিকে। রিপ্লাই অপশানে ক্লিক করে কী লিখবে ও ভেবে পায় না। আবির দেখছে কুদ্দুস রিপ্লাইতে চাপ দিয়েছে। আবিরের ঠোঁটে এক চিলতে হিংস্রতার হাসি, কারণ হ্যাকার সে অলরেডি ফিশিং করে দিয়েছে কুদ্দুসের উপর। ফিশিংটা ছিল সেতু, আর কুদ্দুস সেতুর জালে আটকা পড়ে সব ইনফরমেশন দিয়েছে আবিরের কাছে। গুগল প্লে স্টোর থেকে যেসব অ্যাপস ইনস্টল করা হয় সেগুলো হার্মফুল নয়, কিন্তু গুগলের সাহায্যে যেগুলো ব্রাউজার থেকে, যেমন ক্রোম, মজিলা ফায়ারফক্স আর বা অপেরা মিনি, এসব থেকে যে কোনো অ্যাপস নামাতে হলে একটা নোটিশ প্রদান করা হয়, যেখানে লেখা এই অ্যাপসটি আপনার ফোনের জন্য হার্মফুল, আপনি কি নামাতে চান? তারপরও আমরা নামিয়ে থাকি। আবির এটাকেই ফিশিং হিসেবেই বেছে নিয়েছে। তারপর নীলাই কালো পোশাক, মুখে হ্যাকারের মাস্ক আর কালো বাইক নিয়ে বসে আছে একটা ভাঙা ব্রিজের উপরে। রাত অনেক হয়েছে। নীলয় সূর্য ব্যাংকের সব অ্যাকাউন্ট হ্যাক করার জন্য রেডি। সে বাইক স্টার্ট করে। নীলয়ের কাছে আছে সব উন্নত মানের গ্যাজেট, যেগুলো সিসিটিভিতে ফ্রিজ করে রেখে কিছু সময়ের জন্য। নীলয়ের কাছে সেই কিছু সময়টাই যথেষ্ট। পিছনে আছে ইলেকট্রিক একটি ব্যাগ, যেটাতে ব্যাটারির সাহায্যে সুইচের মাধ্যমে সাইজ ছোট বড় করা যায়, লেভেল অনুসারে ছোট বড়। নীলয় সূর্য ব্যাংকের সামনে আসলো। রাত তখন 1টা বেজে গেছে। নীলয় ব্যাংকের সামনে এসে সব কিছু একবার দেখে নিল। নতুন একটা হ্যাকারের সৃষ্টি হতে যাচ্ছে আজ রাতে, যাকে সবাই নতুনভাবে চিনবে। নীলয় প্রতিটা ল্যাম্পপোস্টের আলো নষ্ট করে দিতে থাকে। হাতে থাকা ফ্লাইস ড্রোনের সাহায্যে প্রতিটা সিসি ক্যামেরাতে নীলয় ফ্রিজ করে দিতে থাকে। নীলয় ব্যাংকের সামনে আসে। ব্যাংকের সামনে ক্যামেরাগুলো নীলয় অফ করলো না। ব্যাংকের সামনে বড় উঠান। নীলয় মেন গেট টপকে মেন দরজার সামনে আসে। সিকিউরিটি গার্ড দুজন এসে নীলয়ের সামনে দাঁড়ায়, প্রশ্ন করে, ও আর ইউ? নীলয় শব্দ করে হাসে, তারপর বলে, I am the Animus. I am a hacker. সিকিউরিটি গার্ড পিস্তল বের করতে যাবে, তার আগেই নীলয় একটু কোমর নিচু করে মিনি বোমাকৃতির দুটো ছোট গ্যাস বোম ছুড়ে দেয়। 3 সেকেন্ডের ভিতরে বোম ব্লাস্ট হয়। বিশাল সাদা ধোঁয়া বের হতে থাকে। পুরো এরিয়াতে সাদা ধোঁয়া বিরাজ করছে। ক্লোরোফর্ম গ্যাস বের হতেই সবাই অজ্ঞান হয়ে যায়, কিন্তু নীলয়ের মুখে তো মাস্ক পরা, তাই সে অজ্ঞান হয়নি। নীলয় লক করা তালায় কেমিক্যাল স্প্রে করতেই তালা ভেঙে যায়। তারপর টাকার মেশিনের কাছে আসে। সামনেই সিসি ক্যামেরা রাখা। নীলয় পিছনে ঘুরে। কালো কোটের পিছনে মিস্টার অ্যানিম্যান লেখা, অর্থাৎ নীলয় জানান দেয় এই শহরে নতুন একজন হ্যাকার এসেছে, যার নাম অ্যানিমাস। অ্যানিমাস এবার তার পিছনের ব্যাগ থেকে ল্যাপটপ বের করে এটিএম বুথের সাথে হ্যাকিং সিস্টেম অন করে দেয়। নীলয় একটি কার্ড দিয়ে টাকা তুলতে থাকে। সেটার মধ্যে জ্যাকপট নামে একটি বিশেষায়িত ম্যালওয়্যার স্থাপন করা হয়। একটি নির্দিষ্ট এটিএম বুথকে নীলয় তার ব্যাংকের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এরপর ওই মেশিন থেকে অগণিত পরিমাণ অর্থ তুলে নেবে নীলয়। কার্ড স্কিমিং করেও নীলয় টাকা তুলতে থাকে। এটিএম মেশিনের সঙ্গে ছোট একটা যন্ত্র জুড়ে দেয়, যার মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ডের সব তথ্য কপি হয়ে যায়। পরে যা ব্যবহার করে নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টের অর্থ হাতিয়ে নেওয়া যায়। নীলয় ঠিক এটাই করতে থাকে। হ্যাক শেষ হলে নীলয় ফ্লোরে কিছু টাকার নোট ছিটিয়ে অ্যানিম্যাস নাম লিখে চলে আসে সেখান থেকে।
বাইকে ওঠে নিলয়। বাইক স্টার্ট করতে যাবে তখনই সেখানকার লোকাল পুলিশ সাথে সাথে নিলয়কে ঘিরে ধরে। তারপর আবির মেসেজ দিয়ে অপেক্ষা করে কুদ্দুসের রিপ্লাইয়ের জন্য। কুদ্দুস রিপ্লাই লেখে, কে আপনি? এসব কি বলেন বুঝি না। আবির হাসে। সে হা হা ইমোজি দিয়ে লেখে, আমি মৃত্যুদূত বলছি। আমি একজনকে ধ্বংস করতে এসেছি। উত্তরে আসা বাতাসের সাথে মৃত্যুর গন্ধ পাচ্ছে না, আমি তো খুবই পাচ্ছি। কুদ্দুস রেগে যায়, রাগে বলে, ওই নটের বাচ্চা, রাতে ফাজলামি করিস? সালা তোর পিছনে পিস্তল ঠেকিয়ে ঠাস ঠাস করে গুলি করব বলে দিলাম। আবির আবারও হা হা ইমোজি দেয়। কুদ্দুস বলে, সালা কে তুই? নাম বল। আবির বলে, বস, আপনার ফোনে যে সোনালী ব্যাংকের সোনালী ওয়ালেট আছে না, ওটার পাস 3690, সেখানে টাকার পরিমাণ 60 লক্ষ। তারপর আপনার গ্রামীণ সিমে যে বিকাশ অ্যাকাউন্ট আছে, বিকাশের পাস 135790, বিকাশে আছে 3 লাখ টাকা। নগদের পাসওয়ার্ড, সেখানেও অনেক টাকা। ডাচ ব্যাংকের অ্যাকাউন্টে 12747450, সেখানেও টাকার পরিমাণ তো অনেক। সব মিলিয়ে সামান্য পুলিশ অফিসার হয়ে 2 কোটি টাকার মালিক। এত টাকার হিসেব নিশ্চয়ই সরকারকে দিয়েছেন, নয়তো নিয়মিত ট্যাক্স প্রদান করেন, তাই না? কুদ্দুস যেন স্তব্ধ হয়ে যায়। ও কি বলবে বুঝে উঠতে পারে না। কিভাবে কি হলো সে ভাবতে থাকে। গলাটা শুকিয়ে যাচ্ছে যেন কুদ্দুসের। অবাক হয়ে যেয়ে আছে সে ফোনের দিকে। ওপাশ থেকে আবার মেসেজ আসলো, বস, আপনার ফোনে মোট 4টা জিমেল। প্রথমটা হলো kuddus@gmail.com, আর বাকি 3টা সেম নামেই, তবে 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 4 দেওয়া। সবগুলো জিমেল পাস একই রকম। পাসওয়ার্ডটা হলো kuddus@123। প্রতিটা জিমেলের নাম্বার অ্যাড করা। নাম্বারগুলো হলো 012, 014, 016, 018। আপনার ফোনটা হলো স্যামসাং গ্যালাক্সি S20 Pro। ডিভাইস নাম্বার MIS0223। একটু সেতুর সাথে চ্যাট করেছেন। ও ফেসবুকের অ্যাপসেও ফেসবুক লাইট অ্যাপস আছে। 4টা অ্যাকাউন্ট। বস, আর কি বলবো নিচেই বলেন। কুদ্দুসের হাত কাঁপতে শুরু করেছে। কপাল এখন ঘামছে। বেশ অস্বস্তি বোধ হচ্ছে কুদ্দুসের। আবির উচ্চস্বরে হাসতে শুরু করেছে। কুদ্দুস এখন কার কাছে যাবে, কি করবে বুঝে উঠতে পারছে না। আবির বলল, হ্যালো বস, এতক্ষণে বুঝে গিয়েছেন আপনার ফোনটা হ্যাক হয়েছে। আবার এটা ভাবছেন যে অন্য কারো হ্যাকার থেকে সব কিছু ঠিক করে নেবেন। এটা হবে না, আপনার চরম ভুল আর বোকামি। কারণ আমি অলরেডি আপনার ফোনের ক্লোন সেট তৈরি করে ফেলেছি। আমি ব্যতীত অন্য কেউ প্রবেশ করলে আপনার ডিভাইস আমি জাস্ট 1 সেকেন্ডের ভিতরে নষ্ট করে দিব। কে চাও তুমি? মৃত্যুর দত্ত এসেছে। বাতাসের মৃত্যুর গন্ধ শকুনে উড়েছে আকাশে। চোখ ওদের পচা মাংসর দিকে, যার গন্ধ পুরো নগর দূষিত হবে। মানে কি বলো তুমি? কি চাও? টাকা? অলরেডি 1 কোটি টাকা আমি সেন্ড করে নিয়েছি। আমার প্রয়োজন আরও 10 লাখ টাকা, যেটা আমার ক্যাশ লাগবে। এটার জন্য আসতে হবে তোমাকে। আমি কথা দিচ্ছি, আমি তোমার ডিভাইস থেকে নিজের নিয়ন্ত্রণ সরিয়ে নেব এবং তোমার সব তথ্য ডিলিট করে দেব। মিডিয়া বা তোমার কমিশনারের কাছে কিছুই পাবলিশ করব না। আমি রাজি। বলো কোথায় আসতে হবে? নগরতলা পুকুর পাড়ের যে শ্মশানটা আছে, শ্মশানের ভিতরে যে একটা কুড়ুই গাছ আছে, ওই গাছের নিচে আগামীকাল রাত 2টোই। ও হ্যাঁ, অবশ্যই একা আসবেন, না হলে। আবির অফলাইন চলে আসে। কুদ্দুস মিয়ার মাথায় হাত দিয়ে বসে থাকে। মাথার ভিতরে অনেক চিন্তা। কি করবে ও বুঝতে পারছে না। তারপরও সে সিক্রেট ফোর্সদের জানিয়ে দেয় যেন ওর সাথে কালকে রাত 2টোই যায়। তারপর আরিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। আমানের মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। কি থেকে যে কি হলো আরিয়া কিছুতেই বুঝতে পারছে না। আমান কি তাকে ভুল বুঝেছে? আমান রুমের টেবিলের পানির জগের দিকে তাকায়। জগের কাছে গিয়ে পানি খুঁজে, কিন্তু জগে পানি নেই। আরিয়া বলে, আমাকে দাও, আমি এনে দেই পানি। লাগবে না। কেন লাগবে না? আমি এনে দিলে কি হবে? বললাম তো লাগবে না।
যা করেছিলে সেটা করো। কি করেছিলাম আমি? কি করব মানে? ও, সেটা এখন আমাকে বলে দিতে হবে? শুনতে পারবা তো? মানে কি? মানে কি? হ্যাঁ, কি করছিলা লোকটার সাথে সেটাই করো। ও, এখন তো লোকটা নেই, ডেকে আনি কাউকে। আমান, তুমি এসব কি বলছো? ছি! কেন, শুনতে খারাপ লাগছে নাকি? আসলে যে খারাপ সে খারাপই হয়ে থাকে। কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তোমারও ঠিক তেমনই অবস্থা। পতিতা পল্লীতে পড়েছিলা, এই আমি তোমাকে নিয়ে আসছি ভালো সমাজে, আর তুমি কি না? ছি, ভাবতেই অবাক লাগছে আমার যে তুমি এতটা জঘন্য। টাকা লাগবে তোমার, তাই না? আমাকে বলতা কত টাকা লাগবে তোমার? দাঁড়াও। আমান চাবি বের করে ড্রয়ার খুলে কতগুলো টাকার বান্ডিল আরিয়ার সামনে ছুঁড়ে মারে। তারপর ঘর থেকে বের হয়ে যায়। আরিয়া চোখের পানি ধরে রাখতে পারে না, সে গড়গড় করে কান্না করতে থাকে। তারপর শুভ্র বাসায় প্রবেশ করেছে। রহমান সাহেব দাঁড়িয়ে আছে দূরে। শুভ্রকে দেখা মাত্রই রিনা বেগম বলে, আসছে আপনার কুলাঙ্গার গুণধর ছেলে। মান সম্মান ডোবানোর আর কি বাকি রাখছে জিজ্ঞাসা করো। আমার আর সহ্য হচ্ছে না। হয় সে এইবার এখানে থাকবে, নয়তো আমরা থাকবো। যে কোনো একটা বেছে নিতে হবে তোমার। শুভ্র, এইদিকে আয় তুই। শুভ্র এগিয়ে যায়। সাথে সাথে বেল দিয়ে শুভ্রকে পেটাতে শুরু করে রহমান সাহেব। শুভ্র চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানে। ক্লান্ত হয়ে সোফাতে বসে রহমান সাহেব বলল, বেয়াদব জানতাম, তাই বলে এতটা বেয়াদব? আমার বন্ধুর মেয়ে ছায়ার সাথে কি করেছিস? ওর শরীরে তুই হাত দিয়েছিস? ছি, ভাবতেই আমার লজ্জা হচ্ছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজ থেকে তোকে আমি ত্যায্য করলাম। যদি কখনো আমার বাড়িতে পা রাখিস, সেদিন মরা মুখ দেখবি। রহমত ভাই। রহমান সাহেব চিৎকার করে কাজের লোককে ডাকে। উনি দৌড়ে আসতেই বলে, ওর ব্যাকপ্যাক সব গোছানো আছে না? দিয়ে দাও, বেরিয়ে যাক। ওর বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না আর। দৌড়ে ব্যাগ এনে দেয় কাজের লোকটা। শুভ্র সেগুলো নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। কি করবে ও বুঝতে পারছে না। রাস্তার পাশে বসে আছে সে। পকেট থেকে ফোন বের করে ওর বন্ধুদের ফোন দেয়, কিন্তু ওরা সব শুনে শুভ্রের কল কেটে দেয়। রাস্তার পাশে ব্যাগে মাথা রেখে শুয়ে শুয়ে বলে, ওরে ফুর্তির জন্য টাকা দিতাম আমি, আর আজ ওরাই আমাকে চিনতে পারছে না। ওদের না পুষে যদি রাস্তায় একটা কুকুর খাতাম, হয়তো আজ সে আমার কাছে এসে শুয়ে থাকতো। সব সালা হারামি, সময় হলে প্রতিশোধ নিয়ে নেব। আবির বের হবে তার বাড়ি থেকে এমন সময় প্রীতি এসে দাঁড়ায় সামনে। আবিরকে প্রশ্ন করে, কি ব্যাপার, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? ডাকুলেরা রাতের আধারে সব কিছু সুন্দরতম দেখতে পারে। আমি এখন রাতের ডাকুলা। আবির, যেটা জিজ্ঞাসা করছি সেটার অ্যান্সার দে। বাইরে যাচ্ছি, একটু কাজ আছে। শোন, তোর বাবাকে বলবি কালকে এই জমির টাকা আমি দিয়ে দিব। তারপর এখান থেকে চলে যাবি? চলে যাবে, তবে যাওয়ার আগে আমার অনেক কাজ আছে, যেগুলো কমপ্লিট করেই তবেই যাব। আমাকে সাথে নিবি না তোর? যদি আবির হতাম তাহলে সাথে রাখতাম। আমি এখন আবির নই, আমি শয়তান হয়ে গেছি। আর শয়তানদের মধ্যে মায়া, প্রেম, ভালোবাসা, প্রীতি এসব থাকতে হয় না। আচ্ছা, তবে তোর নাম্বারটা দিয়ে যাস। প্রবেশ, আমি কেবল আমার জানাজার আগের দিন তোকে ফোন করব, তার আগে কখনো তোকে বিরক্ত করব না। আবির জোরে একটা শ্বাস দেয়। প্রীতির হাত ধরে বলে, আচ্ছা, নিয়ে যাব সাথে। থাকতে পারবি তো সব মেনে নিয়ে? পারবো, এটাই আমার প্রমিস। আচ্ছা, এখন যা, বাসায় যা, আমার কাজ আছে অনেক। আবির আর কিছু না বলে দ্রুত বেরিয়ে যায় সেখান থেকে। ঘড়িতে তখন রাত 11টা বাজে। দ্রুত বেরিয়ে সে শ্মশান ঘাটে চলে আসে। বড় কড়ই গাছের নিচে এসে কার প্ল্যান মতো সব কিছু রেডি করে রাখে। আবির চলে আসে বাড়িতে। আবিরের হোয়াটসঅ্যাপে কুদ্দুস মিয়ার মেসেজ আসে, আমি শ্মশানের কাছে চলে এসেছি, এখন কি করব? আপনার সাথে থাকা সিভিল ড্রেস পুলিশদের শ্মশানের বাইরে থামতে বলেন। মানে তুমি কিভাবে জানো? বললাম তো, আমি আপনার ফোন হ্যাক করেছি। এটা থেকে যাদের সাথে কথা বলেছেন সবার ব্যাপারে জানি। টাকার ব্যাগ কোথায়? আমার হাতেই আছে। গাছের নিচে গিয়ে দাঁড়াবেন। আমাকে ট্যাগ করতে পারবেন না। আমি সব কিছু হাইড করেই কল করছি, রিসিভ করেন।
কুদ্দুস স্ক্রিনে তাকায়। ভিডিও কল করেছে হ্যাকার। সাথে সাথে ভিডিও করে কুদ্দুস। ওপাশ থেকে কেবল হ্যাকার মাস্ক পরা একজনকে বসে থাকতে দেখে কুদ্দুস। হ্যাকার আবির বলে, হ্যালো অফিসার, ওয়েলকাম মাই হ্যাকার সিটি। আপনার সামনে দেখুন একটা পিলার আছে, সেটাতে ফোনটা রেখে পিছনের ক্যামেরা অন করে দিন। পিলারের উপরে দেখুন একটা এয়ারপড রাখা, ব্লুটুথ অন করে ওটা কানে দিন। আচ্ছা। এবার গাছের নিচে দাঁড়ান, আর একটু পিছনে গোড়ার দিকে যেয়ে দাঁড়ান। ব্যাস, এখানে স্টপ। এবার উপরের দিকে তাকান, একটা রশি ঝুলে আছে, ওটা ছাপ দিয়ে ধরেন। আচ্ছা। কুদ্দুস লাফ দেয়। লাফ দিয়ে দড়িটা ধরে, কিন্তু দড়িটা যেন কিছু একটার সাথে বেঁধে আছে। অনেক জোরেই টানতে হচ্ছে। কুদ্দুস তার গায়ের সমস্ত শক্তি দিয়ে দড়ি টেনে সেটা শেষ মাথায় ব্যাগের হাতল বেঁধে দেয়। তারপর দড়িটা হাত থেকে ছাড়তেই ধাম করে উপরে ওঠে। আর একটা 10টা ইট দিয়ে সিমেন্ট ও বালুর সাহায্যে বানানো একটা দূরবুজ কুদ্দুসের মাথার উপরে এসে পড়ে। কুদ্দুস সেখানে মাথা ফেটে কয়েক সেকেন্ডের ভিতরেই মারা যায়। চিৎকার করার সুযোগ পায়নি কুদ্দুস মিয়া। আবির ফোনের ওপাশে বসে হাসতে থাকে। আবির দ্রুত কুদ্দুস মিয়ার ফোন দিয়ে চেয়ারম্যানকে লাগাতার মেসেজ করে, প্লিজ স্যার, আমার টাকাগুলো ফেরত দেন। আমি সব স্বীকার করছি, আমাকে মারবেন না। এমন টাইপ কয়েকটা মেসেজ করে নিজের সব হিস্ট্রি ডিলিট করে দেয় আবির। কুদ্দুসের ডেড বডির কাছে আসে পুলিশরা। এসে দেখে ওর লাশ একটা ভারী পাথর টাইপ ইটের দৌড়মুচের নিচে চ্যাপটা হয়ে গেছে, আর কুদ্দুসের ফোন পিলারের সামনে রাখা। পুলিশেরা পিলারের দিকে টর্চ মারে। পিলারের গায়ে একটা লেখা, মিস্টার ভিলেন দি রুটলেস। নিজের বাইক স্টার্ট করে পুলিশদের সামনে থেকে চলে আসে। বুড়ো আঙুল দেখিয়ে নিলয়ের বাইকের স্পিড হাই করে চোখের পলকে ব্যাংকের সামনে থেকে চলে আসে। কয়েক গাড়ি পুলিশ নিলয়ের পিছু নিলেও নিলয়কে খুঁজে পাওয়া যায়নি। রাতের অন্ধকার কেটে দিনের আলো পড়ে। প্রকৃতি তার গতিতেই এগিয়ে চলেছে, কিন্তু সারা দেশে প্রায় প্রতিটা টিভি চ্যানেল, ইউটিউব কিংবা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে 3টা সংবাদ। প্রথম দুটো হলো সূর্য ব্যাংকের টাকা হ্যাক হয়েছে, আর সেই হ্যাকার নিজেই নিজেকে প্রমোট করেছে। হ্যাকারের নাম মিস্টার অ্যানিমাস। আরেকটি হলো এই হ্যাকারকে দেখা গেছে রাস্তার পাশে শুয়ে থাকা পথশ্রম মানুষদের মাথার কাছে টাকা রেখে চলে যাচ্ছে। একজন ইউটিউবার পিছন থেকে ভিডিও করে সেটা আপলোড করেছে তার চ্যানেলে। ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটা খবর প্রচলিত হচ্ছে। থানার পুলিশ কর্মকর্তাকে মিস্টার ভিলেন দি রুটলেম নামের কেউ একজন মেরে ফেলেছে। অফিসারের কাছে ছিল টাকার ব্যাগ। মূলত ধারণা করা হচ্ছে হ্যাকার টাকার জন্যই মেরে ফেলেছে অফিসারকে। কিন্তু কে ভিলেন দি রুটলেট? ঘটনা এখন সারা বাংলাদেশে আগুনের শিখার মতো ছড়িয়ে পড়েছে। একসাথে দুটো হ্যাকার কিভাবে এই কাজ করে, নাকি একজনই এমন করলো, কোনো ধারণা নেই। তবে ক্রাইম ব্রাঞ্চের রিশান ঠিকই একটা বিষয় আন্দাজ করেছে, আর সেটা হলো কুদ্দুসকে যে মেরেছে আর 100 কোটি টাকা যে হ্যাক করেছে ঢাকাতে, সে হলো একজন। কারণ ভিলেন নামের হ্যাকার দুটো কাজের সাথে জড়িত। তার মানে ভিলেন এখন ঢাকা সিটির বাহিরে আছে। রিশান বসে বসে এসব কিছু ওদের টিমের সবাইকেই বলছে। নিলয়ও সেখানেই আছে। তখন রিশানের কাছে কল আসে উপর থেকে। তথ্য প্রতিমন্ত্রী সাদাব খানের কল। রিশান রিসিভ করে। হ্যালো স্যার। রিশান, দেশে এত কিছু হ্যাক হয়েছে, আমরা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছি না। তুমি বরং কেশবপুর গিয়ে অফিসার কুদ্দুস মিয়ার কেসটা দেখো, আর তোমার টিমকে বলো এখানে সূর্য ব্যাংকের বিষয়টা দেখতে। শুনেছি নিলয় নাকি তোমাদের সাথে আছে। নিলয়কে ফোনটা দাও। ওকে স্যার, তথ্যমন্ত্রী সাদাব স্যার কথা বলবে, নাও। ওকে, ইয়েস স্যার। নিলয়, আমি তোমার ব্যাপারে সবটা জানি। তুমি একটা কাজ করো, তুমি ঢাকাতে থাকো, আমি তোমাকে স্পেশাল পাওয়ার দিচ্ছি। রিশানের জায়গাতে তোমাকে বসাচ্ছি। আমি পুলিশ কর্মকর্তাদের বলে দিচ্ছি তুমি রিশানের মতো সব কিছু সামলাতে শুরু করো। জলদি লেটার পেয়ে যাবা, সাইন করে দিবা। কেসটা তুমি দেখো ঢাকাতে। আর রিশানকে আমি কুদ্দুসের খুনের বিষয় তদন্তের জন্য ওখানে পাঠাচ্ছি।
দুটো টিম ভাগ হয়ে জলদি হ্যাক বন্ধ করো, এভাবে দেশ চলবে না। ঠিক আছে স্যার, নেন নিশানকে বলে দিন সবটা। রিশানকে উনি সব কিছু বুঝিয়ে দেয়। রিশান অফিস থেকে বের হয়ে যায়। রিশানের সাথে যাবে সিয়াম আর মাসুম, আর নিলয়ের সাথে থাকবে লাবণ্য, নেহা আর অর্ক। লাবণ্য নিলয়কে প্রশ্ন করে, নিলয়, দেশে আরও একজন হ্যাকার এসেছে, অ্যানিমাল নাম। দেখো সিসি ক্যামেরাতে নিজেকে কিভাবে দেখালো, একদম তোমার মতো সাহস, যেন সব কিছু জানেও। সিসি ক্যামেরাতে নিজেকে দেখিয়েছে কারণ সে চেয়েছে তাকে যেন সবাই খুঁজুক। কিন্তু কেন? আমাদের ভাবতে হবে, কিছুই করার নেই এখন। তবে ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে থাকার চেয়ে গরিবদের মাঝে যে বিলিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক ভালো একটা দিক। কি বলছো তুমি এসব? মানুষ তো রীতিমতো ব্যাংকে টাকা রাখতে ভয় পাবে। বাড়িতে রাখলে চুরি হবে, ব্যাংকে রাখলে হ্যাক হবে। তাহলে কি করা দরকার? একটা মিটিং করো লাবণ্য, সব ব্যাংকের সার্ভার ওয়েবসাইট নিয়ন্ত্রণ করার অফিসারদের ডাকো। সবার সামনে সাইটের দুর্বল দিক কি কি শুনো। আপাতত হ্যাক বন্ধ করতে হবে, তারপর হ্যাকারকে ধরতে হবে। এটা ঠিক বলেছ, আমি সব রেডি করছি। নিলয়ের কথা মতো লাবণ্য চলে যায়। নিলয় জানে এখন তাই কী করতে হবে। পুরো দেশে কে তাদেরকে নিয়ে খেলছে সেটা তার দেখতেই হবে। নিলয়ের কাছে আজকেই চিঠি আসবে, নিলয় সেটা বুঝতে পেরেছে। দেখা যাক কী হয়। আমান আরিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। আরিয়া সারা রাত বারান্দায় ছিল। আমান এসে দেখে আরিয়া চেয়ারে বসেই ঘুমোচ্ছে। আমানের উপস্থিতি টের পেয়ে আরিয়া চোখ খুলল। আমান আরিয়ার দিকে তাকিয়ে আছে। আরিয়ার সাথে সাথেই উঠে দাঁড়িয়ে বলে, আমি একটা জিনিস ভেবেছি, আসলে অনেক উপকার করেছেন আমার জন্য। লাস্ট একটা উপকার করবেন, আমাকে একটাবার আমার ভাইয়া আর মায়ের কাছে যেতে দিবেন। আমি চাই না আর এখানে থাকতে, আমি চলে যাব। আপনার তো অনেক টাকা হারিয়েছে, তবে আমার জন্য আপনার যত খরচ হয়েছে সবটা পরিশোধ করে দেব। আপনি শুধু বিশ্বাস রাখবেন আমার প্রতি, আমি টাকা শোধ করেই দেব। আরিয়ার কথা শেষ হতে না হতেই আমান আরিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আরিয়া অবাক হয়, সাথে অনুভব করে এটা পবিত্র স্পর্শ। কিন্তু কেন আমান তাকে এত কথা শোনালো, আর এখন কেন আমান তাকে জড়িয়ে ধরেছে? আমানকে ছাড়ানোর চেষ্টা করে আরিয়া। আমান আরও শক্ত করে জড়িয়ে ধরে আরিয়াকে। আমান বলে, আমাকে মাফ করে দাও আরিয়া, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। আমি সরি, তোমাকে অবিশ্বাস করেছি, কথা শুনিয়েছি। আমাকে মাফ করে দাও আরিয়া, আর কখনো এমন হবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ চলে যেও না। মাথা ঠিক ছিল না আমার, অনেক কোটি টাকা এভাবে হারিয়েছি। কি করব ভেবে পাচ্ছিলাম না, মন মেজাজ অনেক খারাপ ছিল। বাসায় এসেই দেখি এই অবস্থা, কি করব বলো? অনেক কষ্ট দিয়েছি তোমাকে, প্লিজ মাফ করে দাও। আর কখনো এমন হবে না। আমি সব সময় তোমার সাথে থাকবো, সিসি ক্যামেরা লাগিয়ে রাখবো, চিন্তা নেই আর। সরি, কেউ আসার সুযোগ পাবে না। আগে বলেন এই ঠিকানাটা কে কে চেনো? আগে তুমি আমাকে তুমি করে বলো। আচ্ছা বলো, কে কে জানে এই বাড়ির ঠিকানা? খালি একজন, আমার বন্ধু বিষ্ণু। ও, খোঁজ নেন। দেখেন অন্য কোনো পুরুষ না জেনে এইভাবে এসে কখনো বলার সুযোগ বা সাহস পাবে না। অবশ্যই সেই লোকটা আমার ব্যাপারে জানে। আমার ব্যাপারে এই অপরিচিত জায়গাতে বিশ্ব আর তুমি ছাড়া কেউ জানে না। বাকিটা আপনি ভাবুন। আমান আরিয়াকে ছেড়ে দেয়। আমানের কাছে বিষয়টা এখন পরিষ্কার হয়েছে। সে আরিয়ার কপালে চুমু দিয়ে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। আজকে সে বিষ্ণুর সাথে কিছু একটা করবে। শুভ্র একটা বাড়িতে এসেছে। বাড়িটা ঠিকানা ওর বাসার কাজের লোক রহিম মিয়া দিয়েছিল। শুভ্র যখন রাস্তার পাশে শুয়েছিল তখন রহিম মিয়া ফোন করে তাকে একটা ঠিকানা দেয়। সেই ঠিকানা অনুসারে শুভ্র এসেছে এখানে। একটা চিপা গলির ভিতরে দাঁড়িয়ে আছে শুভ্র। কোন দিকে ঠিক যাবে বুঝতে পারছে না। একটা লোক এসে দাঁড়ায় শুভ্রের পিছনে। তিনি বলে, কালো ব্যাগ, চুলগুলো বড় বড়, কি নাম অভ্র? শুভ্র ঘুরে তাকায়। একটা 35 বছরের ছেলে দাঁড়ানো।
শুভ্র মাথা নেড়ে বলে হ্যাঁ। লোকটা ইশারা করে তার সাথে যেতে বলে। শুভ্র যায় ওর সাথে। কিছু দূর হেঁটে একটা চিকন অল্প জায়গার উপরে 3 তলা একটা বাড়ির কাছে আসে। সিঁড়ি দিয়ে 3 তলার উপরে উঠে দরজা খুলে লোকটা। শুভ্রকে ভিতরে যেতে বলে। লোকটাও ভিতরে আসে। শুভ্র রুমের ভিতরে এসে অবাক, এতগুলো কম্পিউটার কেন এখানে? শুভ্র কিছু বলে না। লোকটা বলে, আমি রহিম চাচার এক দুঃসম্পর্কের ভাতিজা হই। আমাদের উনি এখানে আইছিলেন, মানে গ্রাম থেকে আইছিলেন। আমি কেশব, শুনছি সারা রাত বাইরে ছিলে। তুমি বসো, আমি খাবার না নেই। কেশব চলে যায়। শুভ্র সারা রুম দেখতে থাকে। একটা কম্পিউটারের সামনে গিয়ে বসে ও। অন করবে কি করবে না ভাবতে ভাবতে অন করে ফেলে শুভ্র। অনেক জিনিসে হাত দিলেও কেমন হচ্ছিল, বাট কেশব গিয়েছে অনেকক্ষণ হলো, আসছে না বলে কি করবে ভেবে পাচ্ছিল না। তাই সময় কাটানোর জন্য শুভ্র কম্পিউটার অন করে। ইউটিউবে ঢোকার জন্য ক্রোম ব্রাউজারে প্রবেশ করে শুভ্র। তখনই দরজায় টোকা পড়ে। কেশব এসেছে। শুভ্র তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে দরজার কাছে যায়। দরজা খুলতে দেখে 4 জন পুলিশ হাতে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র চমকে ওঠে। কি হয়েছে সে বুঝতেই পারছে না। শুভ্রকে হাত উঁচু করে দাঁড়াতে বলে। শুভ্র করে না, তাই ওরা ঝাড়ি দেয়। শুভ্র হাত উঁচু করে বসল। একজন অফিসার এসে শুভ্রের হাত পিছনে এনে হ্যান্ডক্যাপ লাগিয়ে দেয়। 4 জন পুলিশ ভিতরে আসলো। এসে দেখে 3টে কম্পিউটার, একটা অন করা আছে। পুলিশ অফিসারের নাম তামিম। তামিম বলল, বাহ, ঠিক সময় চলে এসেছিস। কম্পিউটার অন না করলে তো আমি লোকেশন ট্রেস করতে পারতাম না। তাহলে চান্দু, তুমি সেই ক্যাটফিশ, তাই না? ক্যাটফিশ মানে কি? কি বলছেন অফিসার? চুপ কর শালা কুত্তার বাচ্চা, ঢং করিস? তুই তো সেই কালপিট যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মহিলাদের গ্রুপ পেজ ওয়েবসাইট হ্যাক করে তাদের নোটস বের করিস। পুষ্পি নামের মেয়ে গোসল ভিডিও বের কর। ও তোর নামে সাহস করে সাইবার ক্রাইমে রিপোর্ট না করলে তো তোকে পেতেমই না। চল শালা, থানায় চল, তোকে এমন জায়গায় চালান করে দেবো বুঝবি তুই। অফিসার, আমার কথা শোনেন। আপনি যা ভাবছেন আমি তা না, আমি কখনো এমন করিনি। চুপ কর হারামি, চল থানায়। ওরে ধরে তুলে নিয়ে চলো, আর কম্পিউটারগুলো সব নষ্ট করে দাও। তামিম শুভ্রকে তুলে নিয়ে যায়। শুভ্রের দিকে সবাই তাকিয়ে আছে। শুভ্র লজ্জায় যেন কারোর দিকে তাকাতে পারছে না। তারপর শুভ্রকে তামিম গ্রেফতার করে নিয়ে যায় কাস্টাডিতে। কোনো মামলা মোকদ্দমা ছাড়াই তাকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়। শুনেছে তার রায় নাকি আগে থেকেই দেওয়া হয়েছে। শুভ্রের মাথা কাজ করছে না। কি করবে সে বুঝতেও পারছে না। কোথা থেকে কী হলো? কেশবের সাথে দেখা হওয়ার পরই ঝামেলাতে জড়ায় সে। কিন্তু এটি কীভাবে? বেশ কয়েক ঘন্টা শুভ্র জেলখানাতে থাকে। হঠাৎ তার সেলে আরেকজনকে ঢোকানো হয়। মুখে চাপদাড়ি রাখা, চুলগুলো এলোমেলো। পুলিশের থেকে একটা সিগারেট নিয়ে সে টানতে থাকে। অর্ধেক সিগারেট শেষ করে পিছনে তাকায় ছেলেটা। শুভ্রকে চুপচাপ বসে আছে শুভ্র। সিগারেট টানতে টানতে শুভ্রের পাশে এসে বসল। ছেলেটা প্রশ্ন করল, নাম কি তোমার? জি, অভ্র। ওহ, আমি নিজাম। কি কেস? জি, মহিলা বিশ্ববিদ্যালয় পেজ ওয়েবসাইট গ্রুপ হ্যাকিংয়ের জন্য। তুমি হ্যাকার? ইন্টারেস্টিং। আমি ড্যাকার। মানি হেস্টিং মুভি দেখেছ? আমরা কিছুটা সেরকম। আমার গ্যাং আছে, জয়েন হবে আমাদের সাথে? কিন্তু আমি তো জেলখানাতে, তুমিও তো এখানে। আরে ধুর, এসব কোনো ব্যাপার নাকি? একটু পর আমি বের হব, তোমাকেও বের করার ব্যবস্থা করছি। নাজিমের কথায় শুভ্র অবাক হয়। জেলের ভিতরেই এমন ক্ষমতাবান মানুষ থাকতে পারে, শুভ্র তা বুঝতেও পারেনি। শুভ্রকে অবাক করে দিয়ে সত্যি সত্যি নাজিম বের হয় সেখান থেকে। নাজিম চলে যেতেই 10 মিনিট পর শুভ্রের ডাক আসে, আর শুভ্র ছাড়া পায়। তারপর আবির কুদ্দুস মিয়ার নাম দেওয়ালে সাঁটানো পেপার থেকে মুছে দেয়। এখন আর 2 জন আছে, হারুন আর তার ছেলে জীবন এবং ওর বন্ধুরা। সব কয়টাকে ও ট্রাপে ফেলে মারবে। আবির একটু ডকুমেন্ট সেভ করে, সেখানে কুদ্দুসের ফোনে সব কিছুই রাখা আছে। আবির সেটা লাস্টবার চেক করতে যাবে, তখনই প্রীতির চিৎকার শুনতে পায়। প্রীতি কাঁদছে। আবির দৌড়ে প্রীতির কাছে আসে। কি হয়েছে? সকালে উঠানে দাঁড়িয়ে কাটছিস কেন? বাবা আজকে আমাকে
মুয়ার চাচার ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছে। কেন? জানি না। আচ্ছা চল তোর বাবার কাছে। আবির প্রীতির হাত ধরে নিয়াজ সাহেবদের বাড়িতে আসলো। নিয়াজ সাহেব বসে আছে সোফায়। আবিরকে দেখে উঠে দাঁড়ায়। আবির বলে, প্রীতি, একটা পেপার নিয়ে আয়, সাথে তোর ফোনটাও নিয়ে আসবি। আচ্ছা। কি হয়েছে? এখানে কি করিস? আজকে জমির সব টাকা দেব, প্রীতিকে এখান থেকে নিয়ে যাব। প্রীতিকে আমি যেতে দিব না। চাচা, আমাকে এখন আটকাতে পারবেন না। আপনি জানেন না আমি কি কি করতে পারি। মস্তানি দেখাবি না বলে দিলাম। মা বোনকে নিয়ে ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছিস, তাই না? চাচা, মুখটা একটু সামলে কথা বলবেন। আমাকে রাগাবেন না, আমি রাখতে চাই না। কি করবি তুই? আবির, পেপার এনেছি। আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, টাকা চলে যাবে। পেপার নিজেই লিখুন। প্রীতি, ভিডিও করবি। লিখুন এই জমিটা আবিরের নামে হয়ে গেছে, আর বাকি যে দলিল আছে সেটা নিয়ে আসেন। জমিটা তো দিব, কিন্তু প্রীতি কেন? প্রীতি, তোর বয়স কত রে? 22 বছর। বাহ, সিদ্ধান্ত নেওয়ার অধিকার হয়ে গেছে। যা, তোর আইডি কার্ডটা নিয়ে চলে আয়, সোজা কাজী অফিসে যাব। কি? প্রীতি দৌড়ে চলে যায়। নিয়াজ সাহেব প্রীতিকে আটকাতে চায়, কিন্তু আবির তার কোমর থেকে পিস্তল বের করে নিয়াজের দিকে তাক করে ধরে বলে, চাচা, সময় থাকতে চুপচাপ বসে থাকেন এখানে। আমি ভদ্র হলেও আমার হাতে থাকা অস্ত্রটা কিন্তু ভদ্র না। আমি যন্ত্রণা সহ্য করলেও এই মেশিনটা কিন্তু যন্ত্রণা দিয়ে মারে। আমি চাই না প্রীতির বিয়ের দিন সে বাবাহারা হয়ে যাক। তুই আবির না রে, তুই মানুষ হয়ে গেছিস। আগে তুই এমন ছিলি না। সে অমানুষেরা অমানুষ চেনা না। আবির পিস্তলটি কোমরে গুজে নেয়। প্রীতি চলে আসে, আবিরের হাত ধরে। আবির প্রীতিকে নিয়ে চলে আসে। রিশান মায়ের কোলে মাথা রেখে বসেছে। মায়া রিশানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিশান বলল, তোমার জন্য একটা গুড নিউজ আছে। সেটা হলো তোমার গ্রামের বাড়িতে যাচ্ছি। মানে আপাতত আমার সেখানেই ডিউটি পড়েছে। তোমাদের গ্রামে একটা শ্মশান আছে না, ওইখানে একটা পুলিশকে খুন করা হয়েছে। তোমাদের থানারই পুলিশ সেটা। আমাদের থানার পুলিশ? নাম কি? শ্মশানে খুন হয়েছে, পাথর চাপা পড়ে। মানে এটাকে নাকি কেউ প্ল্যান করেই খুন করেছে। আর সেই প্ল্যান বা খুনিটা হলো মিস্টার ভিলেন। মানে যে হ্যাকারকে আমরা ধরতে যাচ্ছি, সেই হ্যাকারই একজন খুনি। কুদ্দুসের লাশের পাশে তার নাম লেখা ছিল। সুতরাং এটা যে একটা প্ল্যানিংকৃত খুন তার কোনো সন্দেহ নেই। তাই সেটা বের করতে তথ্যমন্ত্রী আর পুলিশ কর্মকর্তারা আমাকে সেখানে যেতে বলেছে। আর ওটা তো তোমাদের এলাকা, তাই তোমাকে সাথে নিয়ে যাব। হেডকোয়ার্টার থেকে থাকার জায়গা দিয়েছিল। আমি বলেছি শ্বশুর বাড়িতে থাকবো, বাবার বাড়ি যাবা। খুশি না তুমি? অনেক খুশি। তাহলে আর দেরি কিসের, চলো এখনই রেডি হয়ে নাও, জলদি বের হতে হবে আমাদের। রিশান চলে যায়। মায়া কি আর করবে, রিশানের কথা মতো সব কিছু রেডি করে নেয়। বিষ্ণুর সামনে দাঁড়িয়ে আছে আমান। আমানের চোখে বুকে রাগের প্রতিচ্ছবি ভেসে আছে। বিষ্ণু বলে, কে রে আমান, তুই হঠাৎ আমার কাছে? জানোয়ারের বাচ্চা, তোকে আমি মেরেই ফেলবো। তুই আরিতার সাথে কেন এমন করেছিস? কি বলছিস এসব? আমি কিছু করিনি। আমান কথাটা বলেই বিষ্ণুর গালে জোরে একটা ঘুষি দেয়। বিষ্ণু ছিটকে পড়ে। বিষ্ণুর লোকজন এসে আমানকে পেটায়, অনেক মারে আমানকে। আমান সেখান থেকে চলে আসে, সোজা থানায় আসে ও। বিষ্ণুর নামে কেস করে দেয়। আমানের টাকা আছে, কারো নামে কেস করতে ওর সময় লাগবে না। তারপর ও বাড়িতে চলে আসে। নিলয় পাইচারি করছে রাস্তার পাশে। সে একাই দাঁড়িয়ে আছে। নিলয় জানে ওর উপর নজর রাখা হয়েছে, তাই নিলয় চিঠির অপেক্ষাতেই আছে। বেশ কিছু সময় পার হওয়ার পর নিলয়ের সামনে একটা পথশিশু এসে দাঁড়ায়, হাতে ময়লার ব্যাগ। নিলয়ের দিকে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলে, একজন কালা জামা পরে কেউ আপনাকে দেখে এটা দিতে বলল, আমাকে 500 টাকাও দিল। আচ্ছা ঠিক আছে। নিলয় পেপারটা হাতে নেয়। সেখানে দেখতে পাই একটা লেখা, হ্যালো ডেভিন, পৃথিবীতে অনেক হ্যাকার আছে, তবে বিডিতে যেসব হ্যাকারদের উদ্ভব ঘটেছে সেটা ইউরোপ দেশের কেউ বার্সেস করে পারবে না। অফার পরদেশে নয় বিষয়, সেদে কেউ দিলে তা গ্রহণ করতে চায় না অনেকে। নতুন হ্যাকার এসেছে শহরে, অ্যান্টিমাস ওর নাম। তোমার কাছে নিশ্চয়ই খবর চলে গেছে তার। আপাতত অ্যান্টিমাসকে টার্গেট করো, আমাকেও লাগবে। তা না হলে তুমি আমার টিমে জয়েন করো।
তুমি না করে দিতে পারো জানি, কিন্তু তুমি আমার সাথে কাজ করতে বাধ্য, কারণ তোমার বোন, মা বাবা সবাইকে আমি জানি। তাই আমার কথা না শুনলে যে তাদের বড্ড বেশি বিপদ হতে যাচ্ছে, তা তোমার মতো বুদ্ধিমানের কাছে সবটা বলার প্রয়োজন নেই। নিলয় অবাক হয়। রহস্যময় চিঠিটা পড়ার পর সে ভাবতে থাকে এখন কি করবে, কারণ নিলয় যতটা রহস্যময়কে কঠিন ভেবেছিল সেটা তো নয়, বরং সে আরও বেশি কঠিন। কিন্তু সে কে? ডেভিলকে জানেই বা কী করে? নিলয় আরও একটা ব্যাংক হ্যাকের পরিকল্পনা করে। এবার সে নিজের হ্যাকিং ভিডিও নিজেই পাবলিশ করার প্ল্যান করল। নিলয় সেখানে থেকে চলে আসে। এবার 4টি ব্যাংকে টার্গেট করে নিলয়। প্রথমে ব্যাংকের উপরে অনেক রিসার্চ করে। ব্যাংকের সব খুঁটিনাটি নিলয় নজরে রাখে। আবির আর প্রীতি কাজী অফিস থেকে বের হয়। প্রীতি অনেক খুশি। আবিরের হাত ধরে সে হাসতে হাসতে বাড়ির দিকে ফিরছে। হঠাৎ সাজিদরা চলে আসে সেখানে। আবির মনে মনে ঠিক এটাই যাচ্ছিল। সাজিদ এসে ওদের সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার প্রীতি, তোমার মাথায় কাপড় কেন? কাজী অফিস থেকে বের হয়েছ, ঘটনা কি? দেখ সাজিদ, আমি এখন আবিরের বউ। তোর মতো খারাপ লোকের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। উফ আবির ভাই, তুই তো দেখি সেই জিনিসে কি সহজে একটা সেক্সি মাল পেয়ে গেলে। একা খেতে পারবি তো? উফ, বাজে কথা বলা বন্ধ কর। শোনা, তুমি যে কি মাল সেটা যদি বুঝতা, তোমাকে দেখলেই তোমাকে খাইতে ইচ্ছা করে। না না, আবির একা পারবে না তোমাকে খাইতে। আমরাও কি আসবো বাসরটা করতে? আমরাও হেল্প করি। হারামি কুত্তার বাচ্চা, তোকে আমি। আহা আসো শোনা, আমাকে জড়িয়ে তোর। আবির, তুই শালা কেমনে এই মালটাকে এখন খাবি বলতো? কামড়ে কামড়ে আমাদের একটু টাকিস, বুঝলে? আবির চল তো এখান থেকে। সাজিদ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওর ফোনটা বেজে ওঠে। সাজিদ স্ক্রিনে তাকিয়ে দেখে সাজিকার কল। সাজিকার কথা মনে পড়ে যায় সাজিদের। গত রাতে বন্ধুদের সাথে সাজিকা নিয়ে ওর কথা কাটাকাটি হয়। সে বাড়িতে এসে দেখে সাজিকা খাবার টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে, চোখ বন্ধ করে। মুখটা অনেক শুকনো শুকনো লাগছে। অন্যদিন হলে সাজিদ গিয়ে সাজিকাকে পেটাতো, কিন্তু সেদিন কেন যেন সাজিকার প্রতি ওর অনেক মায়া লাগে। সে ধীর পায়ে সাজিকার কাছে যেয়ে দাঁড়ায়। সাজিকা অনুভব করে কে যেন এসেছে তার কাছে, হয়তো হারুন সাহেব। সে ভয় ধরফড়িয়ে ওঠে। তখনই নজরে পড়ে সাজিকার মাথায় রক্ত। সাজ্জাদকে দেখে সাজিকা কিছুটা আশ্বস্ত হয়। সাজিদ প্রশ্ন করে, মাথায় রক্ত লেগে আছে কেন? কীভাবে হয়েছে? ওই কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। এখানে এসে বসেছি, আর উঠতে পারিনি। আর তাছাড়া তুমি তো এখনও না খেয়ে আছো, অপেক্ষা করছিলাম। মাথা ঘুরে কেন? কি সমস্যা? সাজিদ সাজিকার হাত ধরে। সাজিকার গায়ে অনেক জ্বর। সাজিকার মুখের দিকে তাকাই। শাহিনদের বলা কথাগুলো ওর কানে ভাসতে থাকে। মনে মনে বলে, সাজিকা তো আসলেই সুন্দর, এতদিন কেন চোখে পড়েনি তার। সাজিদ কোনো কথা বলে না। সে সাজিকার হাত ধরে রুমে নিয়ে যায়। সাজিকাকে বিছানায় শুইয়ে দেয়। সাজ্জাদ বলে, শুয়ে থাকো, আমি ডাক্তারকে কল করছি। কি ডাক্তার? কেন? তোমার অনেক জ্বর তাই। সাজিকা ফ্যাল ফ্যাল করে তাকায় সাজ্জাদের দিকে। সেই দৃষ্টিতে রয়েছে অবাক, বিস্ময় আর রহস্য। সাজ্জাদের কি হলো? সাজিকার জন্য ডক্টর ডাকছে। সাজিকা বিছানায় শুয়ে আছে। কিছু সময় পর ডক্টর আসে। সব কিছু চেক আপ করে জানায়, সাজ্জাদ সাহেব, আপনি বাবা হতে চলেছেন। সাজিকা প্রেগনেন্ট। সাজ্জাদের চেহারাতে খুশির ছাপ, কিন্তু সাজিকা যেন মন খারাপের ঘন ঘটা। ডক্টরকে পৌঁছে দিয়ে সাজ্জাদ সাজিকার কাছে আসে। সাজিকা ততক্ষণে ঘুমিয়ে পড়ে। সাজ্জাদের খুব মায়া হয় সাজিকার জন্য। সাজিকার কথা ভেবেই ঘুমিয়ে পড়ে ও। আর সকাল হতেই সে বন্ধুদের নিয়েই প্রীতিকে ডিস্টার্ব করতে চলে এসেছে। কিন্তু সাজিকার কল পেয়ে সাজ্জাদ চলে আসে দ্রুত। আবির, তোর মা বোনকে, এমনকি তোর বউকে ওরা এত বাজে কথা শোনায়, তুই কিচ্ছু বলিস না কেন? আবির একটু হাসলো প্রীতির কথা শুনে। আবিরের হাসিতে বিরক্ত হয় প্রীতি। আবির ঠান্ডা মেজাজের ছেলে, তবুও যে এতটা চুপচাপ থাকবে সেটা প্রীতি ধারণা করেনি। আবির বলল, প্রীতি, তুই কি চাস আমি সাজ্জাদকে কিছু বলি? অবশ্যই চাই। মেরে ফেলা দরকার এই হারামিটাকে। তুই কি শিওর ও মরে গেলে তুই খুশি? হব। বেটা বজ্জাত একটা।
আচ্ছা কিন্তু তোর দাদা কিচ্ছু হবে না, সেটা খুব ভালো করেই জানি। আচ্ছা চল বাসায় যাই। তুই বাজারে যা, আমার কয়েকজন বন্ধুদেরকে দাওয়াত করতে হবে তো। ওরা তোর জন্য আমাকে অনেক মেন্টালি সাপোর্ট করে। ভালো মতো মাংস কিনবি, অনেক কাজ আছে আমাদের। আবির মুচকি হাসে। আবির তার ফোনটা অন করলো। ভিপিএন কানেক্ট করে সে কুদ্দুসের দেওয়া অ্যাক্সেসের ভিতরে প্রবেশ করে। সেখানে ঢুকে সব কিছু চেক করতে করতে বাজারের দিকে হেঁটে যায়। সব কিছু আগের মতোই আছে। হঠাৎ একটা মেসেজ নজরে পড়ে আবিরের। নাম সেভ করা নেই, নাম্বারটাই শো করছে। আবির জেনে নিতে পারবে নাম্বারটা কার, কিন্তু মেসেজটা পড়ে আবির ফোনের দিকেই তাকিয়ে থাকে। আবির বোঝার চেষ্টা করে মেসেজটার মানে কি। হঠাৎ গাড়ির হর্ন বেজে ওঠে। কে যেন আবিরের হাত ধরে হ্যাঁচকা টান দেয়। আবির বুঝতে পেরে আশেপাশে তাকায়। সে মেন রাস্তার মাঝে চলে গিয়েছিল। পাশ থেকে একজন বলে, ওই মিয়া, ফোন চাপতে চাপতে কই হারান? আবির সেদিকে তাকায়। লোকটাকে চেনা চেনা লাগছে আবিরের, আবার লোকটারও আবিরের দিকে তাকিয়ে চেনা চেনা অনুভব করছে। আপনাকে মনে হয় আগে কোথায় দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে। কয়েকদিন আগে আপনি বাইক চালিয়ে আসছিলেন, আমি রাস্তা পার হচ্ছিলাম, আপনি ব্রেক না করলে সোজা উপরে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ধন্যবাদ আজকে আমাকে হেল্প করার জন্য। সেদিন আপনিও বাঁচিয়েছেন, আমিও বাঁচিয়েছি, সবটা আল্লাহর ইচ্ছা। তা বাজারে কি করেন? আপনাকে তো ঢাকাতে দেখেছিলাম, আপনি এখানে, আর আমি তো এখানেই থাকি, মানে বাসা আমার এখানেই। ও, আমি এসেছি কুদ্দুস নামের থানার পুলিশের খুন হওয়ার তদন্ত করতে। ও, তার মানে আপনি পুলিশ, তাই তো? কুদ্দুস তো খুন হয়েছে শ্মশানের ভিতরে, গাছের পাশে লাশ ছিল। খুন? আপনি কিভাবে জানেন খুন? আপনিই তো বললেন খুনের তদন্ত করতে আসছেন, তাই বললাম। বাজারের পিছনে 5 কিলোমিটার রাস্তার পর শ্মশান। আপনার ইনফরমেশনগুলো লাগবে। তা বাজারে কেন? আমার স্ত্রী আসছে, সে গেছে সামনে, আমাকে এখানে রেখে গেল। ও থাকেন, যদি দেখা হয় তবে কথা হবে। কিছু মনে না করলে ঠিকানাটা পেতে পারি? শিওর। আবির সেখান থেকে চলে আসে। মনে মনে বলে, তার মানে পুলিশ আসছে কুদ্দুসের জন্য, দেখা যাক কী হয়। তারপর শুভ্র নাসিমের সাথে একটা ক্লাবে আসে। নাসিম শুভ্রকে দাঁড়িয়ে থাকতে বলে একটা রুমে যায়। শুভ্র চারপাশে তাকিয়ে দেখতে থাকে। শুভ্র ড্রিঙ্কস করতো, ড্রিঙ্কস কিনে এনে, কিন্তু কখনো পার্টিতে আসেনি। এত বড় পার্টি দেখে শুভ্র হা হয়ে যায়। ছেলে মেয়ে সবাই আছে, ডান্স হচ্ছে বেশ। শুভ্রের কাঁধে হাত দেয়। শুভ্র ঘুরে তাকিয়ে দেখে নাসিম এসেছে। সে বলে, ওয়েলকাম টু মাই পার্টি। এটা তোমার পার্টি? ইয়েস, ইটস মাই ক্লাব অ্যান্ড আমার নামের পার্টি এটা। এই যে জেল থেকে বের হলাম না, সেটার উপলক্ষে। ও, চলো ভিতরে। নাসিম শুভ্রকে ভিতরে নিয়ে আসে। একটা সেটআপ রুমের ভিতরে নিয়ে আসে। দামি দামি সব কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক সব কিছু আছে সেখানে। আরও দুইজনের সাথে পরিচয় করিয়ে দেয় নাসিম। হ্যালো, আমি স্টেফান। আমি সুপ্র। নো, এখানে কোনো রিয়েল নাম হবে না। তোমার কাজের বিচারে তোমাকে নাম রাখা হবে। স্টেফান হলো সফটওয়্যারের বস, যে কোনো অ্যাপ্লিকেশন বাগ ধরতে পারে সে। এর কাজগুলো খুবই উদ্ভট। স্টেফান একজন মোটর রেসার ছিল। শুভ্র মোটকা একটা লোকের সামনে যেয়ে দাঁড়ায়, তবে লোকটার রিয়েল নেম জনি। লোকটা শুভ্রের দিকে তাকিয়ে বলে, আমার কোনো নিকনেম নেই, তবে আমি হলাম হার্ডওয়্যার এক্সপার্ট। আমাকে একটা পেপার ক্লিপ আর মাদারবোর্ড দিলে আমি যা চাইবো তাই বানিয়ে দিতে পারবো। অল্প বয়সে মা মারা গেছে আমার। ঘাবড়ানোর কিছু নেই, সে ছোট থেকেই হাসতে পারে না, সে গম্ভীর। ম্যাক্স বলেছে তুমি নাকি সব ধরনের মেশিন ল্যাঙ্গুয়েজ পড়তে পারো। সেটা তো যে কেউ পারে। ম্যাক্স কে? আমার নিকনেম ম্যাক্স। ও, দেখো শুভ্র, মেশিন ল্যাঙ্গুয়েজ পড়ো বলেই যে তোমাকে আমাদের দলে নিব এমনটা ভেবো না। যা চেনাতে হলে বড় কিছু দেখাতে হবে। প্রমাণ দাও, দেখি তোমার দৌড় কত দূর। ম্যাক্স শুভ্রের জন্য একটা চেয়ার টেনে দেয়। শুভ্র অবাক হয়, তবে ভয় করছে না। সে আর ভয় পাবে না। আজ তার প্রমাণ করার পালা। সে যে কি তা আজ প্রমাণ করতেই হবে। শুভ্র বসে চেয়ারে। রুমটা আলোকিত করা। সারা নগরে আলো ঝলকানি ছিল। শুভ্র বাড়ির কাছে জানালার পর্দা সরিয়ে দেয়। সবাই স্টিল দাঁড়িয়ে শুভ্রের কাজ দেখতে থাকে। কি করতে যাচ্ছে সে?
তারা কিছুই আন্দাজ করতে পারছে না। শুভ্র বসলো ল্যাপটপের সামনে। প্রোগ্রামিং দ্বারা সে বিভিন্ন HTML এর মাধ্যমে একটা নথিপত্র তৈরি করে মাত্র 1 মিনিটে। শুভ্র চুপচাপ বসে। সবাই তাচ্ছিল্যের হাসি দেয়। শুভ্র ল্যাপটপের ইন্টার বাটনের কাছে আঙুলটা আনলো। কি হলো, হুদাই ল্যাপটপ চাপলে নাকি? শুভ্র কিছু বলল না, জাস্ট ইন্টার বাটনে ক্লিক করে। সাথে সাথেই সমস্ত বাড়ির আর ল্যাম্পপোস্টের বাতি নিভে যায়। ওরা চমকে ওঠে। এটা কিভাবে করলো শুভ্র? বোকার মতো তিনজন চেয়ে থাকে শুভ্রের দিকে, যেখানে সিকিউরিটি গার্ড খুঁজতে থাকে কারা সব লাইট নেভালো। ম্যাক্স মানে নাজিম বলে, জলদি করো, আমাদের যেতে হবে। আমরা লাইট অফ করে দিয়ে কারো বাসায় চুরি করার মতো ছোট কাজ করি না। আবারও কয়েক সেকেন্ডের ভিতরে সব লাইট চালু হয়। সবাই শুভ্রের কাছে খুশি। স্টেফান বলে, এবার ধামাকা হতে যাচ্ছে, লেটস গ্রো। গার্ডদের পেয়েছে এখানে আমরা, চলো বের হই। আবির কুদ্দুসের ফোনের অ্যাক্সেস দ্বারা একটা বিরাট বড় তথ্য জানতে পেরেছে। আর সেটা হলো চেয়ারম্যান হারুন সাহেবের কুদ্দুস ব্ল্যাকমেল করত। সেজন্য কুদ্দুসের অ্যাকাউন্টে এত টাকা। কিন্তু কিসের জন্য ব্ল্যাকমেল? আবির কুদ্দুসের ড্রাইভ ফাইলগুলো আরও একবার চেক করে। সেখানে একটা ফাইল ক্রস ট্রিবার দিয়ে সেভ করা, যেখানে ঢুকেই দেখে একটা 4 মিনিটের ভিডিও। আবির প্লে করে। সে দেখতে পায় হারুন একটা মেয়ের গা থেকে শাড়ি খুলছে। সব কাপড় খোলার পর হারুন মেয়েটাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। তারপর যা করে 4 মিনিটেই করে ফেলে। আবির ভিডিও দেখে মেয়েটার মুখ কাট করে পিকচার তৈরি করে। পিকচার আর ভিডিওটা সে নিজের কাছে সেভ করে কুদ্দুসের সব কিছু ডিলিট করে দেয়। মেয়েটাকে আবির চেনে না। আবির ফোনের গ্যালারিতে মেয়েটার ছবি দেখতে থাকে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আবির কিছুটা চমকে ওঠে। দরজার দিকে তাকিয়ে দেখে প্রীতি এসে দাঁড়িয়েছে। কি মিস্টার, বাজার থেকে এসে কম্পিউটারের সামনে বসেছেন? বাজারগুলো কি একটু ভালো জায়গাতে রাখা যায় না? কি এমন গম্ভীর মনোযোগ দিয়ে দেখছেন ফোনে শুনি? কার ছবি? ছবি মানে কিসের? ছেলেরা তো মনোযোগ দিয়ে মেয়েদেরই ছবি দেখে, এটা জানি। তা ঠিক। ঠিক মানে? এই, আমি তো মজা করে বলছিলাম। ও হ্যাঁ, না কিছু না। এই সত্যি করে বল, কার ছবি দেখছিলি? কই দেখি। আর হ্যাঁ, কার ছবি দেখছিলি বল আগে, দেখা আমাকে। আবির ফোনটা প্রীতির সামনে ধরে। প্রীতি ছবির দিকে তাকায়। কয়েক সেকেন্ড পর বলে, কি রে, তুই সাজিকার ছবি দেখছিলি? সাজিকা? এটা সাজিকা তুই চিনিস? হ্যাঁ, চিনব না কেন? রতন কাকুর মেয়ে তো। হারুন চেয়ারম্যানের ছেলে মানে সাজাতের বউ। তুই শিওর এটা সাজিকা মানে সাজ্জাতের বউ? হ্যাঁ, শিওর হওয়ার কি আছে। আবির উঠে দাঁড়িয়ে প্রীতিকে জড়িয়ে ধরে। প্রীতি অবাক হয়। প্রথমবার আবির এত কাছে এসেছে তার। আর তাছাড়া আজই তো বিয়ে হলো ওদের। প্রীতির বান্ধবীরা দরজার কাছে চলে আসে। আবির সেই সময়ে প্রীতিকে জড়িয়ে ধরে রাখে। প্রীতি বলে, এই কি করছিস? এখন তো দিনের বেলা, আমার বান্ধবীরা আসছে, ছাড়। ওপ সরি, খুশি হয়ে গিয়েছিলাম। খুশি কিসের? তোকে বউ হিসাবে পেয়ে। যা দুষ্টু, আমার কাজ আছে। প্রীতি চলে যায় রুম থেকে। আবির খুশি হয়েছে তার মাথার মধ্যে নতুন একটা প্ল্যান ঘুরছে বলে। প্ল্যানটি হলো আবির হারুনকে মারবে তার ছেলের মাধ্যমে। কিন্তু তার আগে তো আবিরকে খেলতে হবে শেষ ওভার অবধি। 6 যে তাকে মারতেই হবে। একটা ক্যালকুলেশনে বসে আবির। তারপর রিশান মায়াকে নিয়ে নিজের শ্বশুরবাড়ির দিকে যাচ্ছে। কেসের ব্যাপারেই ভাবছে। মায়া প্রশ্ন করে, কি ভাবছো তুমি এত? কিসের ব্যাপারে? এখানে শ্মশান আর কুদ্দুসকে সবাই চেনে, কিন্তু আমার দরকার সঠিক লোককে খুঁজে বের করা, যে অন্যদের থেকে বেশি জানে। খোঁজো, দেখো শ্মশানের বিষয়ে এখানে অনেকে জানে, কিন্তু কুদ্দুসকে কিভাবে মারছে এটা সবাই প্রথমে জানতে পারেনি। এমন একজন তোমার দরকার যে এসবে হেল্প করবে। আছে একজন, এখানেই থাকে, বাজারের পাশেই থাকে। শ্মশানটা এখানকার থানা থেকে কত দূরে তার পরিমাপ আমাকে ঠিকমতো একজনই দিয়েছে। সেখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে সেটাও জানে। তাহলে তাকে সাথে নিয়ে খুঁজে বেড়াও, আসতে না আসতে মানুষ খুঁজে পেলে। বাহ, পরিচিত মানে ওই যে সেদিন তোমার আইসক্রিম আনতে গেলাম না, অ্যাক্সিডেন্ট করেছিলাম বাইকের সাথে, বাইক থামিয়ে আমাকে সেভ করে, সেই লোকটা এখানেই থাকে।
সেদিন উনি এখানেই ফিরছিল শহর থেকে। বাহ, তাহলে তো আরও ভালো হলো। ধন্যবাদ দিও তাকে আমার পক্ষ থেকে। দুজনে আবিরের ব্যাপারে গল্প করতে করতে বাড়িতে চলে আসে। তারপর নিলয় দেশের সব টিভি চ্যানেলগুলো হ্যাক করেছে। আজকে রাতে সে হ্যাক করতে যাচ্ছে রিসা ব্যাংকের, আর সেটাও লাইভ দেখাবে সব টিভি চ্যানেলে। পাগলামির চরম পর্যায়ে চলে গেছে নিলয়। নিলয় একটা ছাদে দাঁড়িয়ে আছে, একটা ড্রোন ক্যামেরা নিলয় সামনে ঘুরে বেড়াচ্ছে। মিনি ড্রোন ক্যামেরা নিলয় সেট আপ করেছে। রাত 2টোর সময় সব টিভিতেই সরাসরি দেখানো হচ্ছে নিলয়ের কাণ্ড। ক্যামেরা নিলয়ের পিছনে হুডিতে লেখা নামের উপরে ফোকাস করে। সেখানে লেখা অ্যানিমাস। বিশাল উঁচু বিল্ডিংয়ে নিলয় এসেছে। সে পা ঝুলিয়ে বসল। ক্যামেরার দিকে তাকিয়ে রোবোটিক ভয়েস টিউন সেট করে বলল, হ্যালো রহস্যময় ব্যক্তি, আমি অ্যানিমেস। আজকে রিশান ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিতে যাচ্ছি। আমাকে খুঁজে বের করতে পারবে না। আমি সবার থেকে হিংস্র। আমি পড়ে থাকা জিনিস ওঠাই না, তবে খাবার হলে সেটা উঠিয়ে নেই। এক টুকরো খাবারের জন্য মানুষ আর্তনাদ করে কুকুরদের মতো ঘুম ভেঙে যায়। আর আমরা অট্টালিকা থেকে মশার বনবন বনবন শুনতে পারি না। আমাকে দূর থেকে দেখা যাবে, সার্চিং করে পাওয়া যাবে না। আজ আপনারা দেখতে চলেছেন সরাসরি হ্যাকিং। নিলয় দড়ির সাহায্যে নিচে নামে। তারপর দ্রুত বাইক নিয়ে চলে আসে রিসা ব্যাংকের সামনে। গতদিনের মতো আজকেও সেম প্রক্রিয়া ব্যবহার করে নিলয় ব্যাংকের টাকা লুট করে নিল। সব কিছু লাইভের মাধ্যমে দেখায় সে। টাকা নিয়ে নিলয় বাইক চালিয়ে যেতে থাকে। হঠাৎ ওর থেকেও আরও গতিবেগে 4টা বাইক এসে নিলয়কে ক্রস করলো। কিছুটা সামনে গিয়ে নিলয়কে দাঁড় করায়। নিলয় এটারই অপেক্ষাতে ছিল। নিলয় বাইক স্লো করে। ওদের মধ্যে থেকে একজন এগিয়ে আসতে থাকে নিলয়ের দিকে। নিচু হয়ে একটা টাকার ব্যাগ রাস্তার উপরে চাকার সাহায্যে ঠেলে দেয় নিলয়ের দিকে। নিলয় সেটা তুলে নিয়ে দেখে সেখানে টাকার উপরে একটা পেপার। নিলয় পড়তে শুরু করে, হ্যালো অ্যানিমাস, ব্যাগে অনেকগুলো টাকা আছে, চাইলে আরও পাবে। আমার হয়ে তুমি কাজ করো। নিলয় ব্যাগের চেন আটকায়। ব্যাগটা নিজের কাঁধে ঝুলিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন আরও একটি কাগজ নিলয়ের দিকে ছুঁড়ে মারা হয়। নিলয় ক্যাশ ধরে কাগজটা মেলে দেয়। আমি বলবো তোমার কখন কি করতে হবে। ডিল কনফার্ম তো? আমার সাথে কাজ করবা? নিলয় হ্যাঁ বলে চলে যায় সেখান থেকে। নিলয় এটাই চেয়েছিল, যেন ওই রহস্যময় অ্যানিমাসের কাছে আসে। অ্যানিমাস মানে নিলয় অপেক্ষাতে আছে ওরা কখন নতুন মিশন দেয়। প্রীতি বসে আছে বিছানায়। তেমন করে ঘর সাজানো হয়নি। আবির আসে রুমে। প্রীতি আবিরকে সালাম করে। আবির বিছানায় বসিয়ে প্রীতিকে বলে, শোন, আমি কিন্তু আর আগের আবির নেই। আমি অনেক ভয়ঙ্কর হয়ে গেছি। ভয় পাবি না তো আমাকে? তোকে ভয় পাবো কেন? তুই তো একটা গাধা। একটা কাজ করে দিবি? বল। সব কাজ তো আমিই করব। সাজ্জাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যানেজ করে দিবি? কেন? কি করবি? লাগবে একটু, ওদের সাথে কথা বলতে হবে। কোনো দরকার নেই। আছে, তুই দিবি কিনা বল। টাকা? আচ্ছা দেব। আয় এখন কাছে, কোলে মাথা রাখ। পরের দিন বিকেলে আবিরের কাছে আসে প্রীতি। সাজ্জাদের নাম্বারটা দিয়ে যায়। আবির বলে, আমিনা ডাকা অবধি আমার সেট আপ রুমে আসবি না, বুঝেছিস? প্রীতি কিছু বলে না। সে আবিরকে পেয়ে অনেক খুশি। আবির সাজ্জাদের নাম্বার নিয়ে মেসেজ করে। সেখানে সোশ্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আবির ফিশিং টোপ দিয়ে সাজ্জাদকে। আবির তার নাম্বার ব্ল্যাঙ্ক করে সব সিকিউরিটি অন করে দিয়েছে। সাজ্জাদ চাইলেও আবিরের নাম্বার খুঁজে বের করতে পারবে না। আবির মেসেজ দিয়েছে সাজ্জাদকে, হ্যালো মিস্টার, কেমন আছেন? কে আপনি? আমি হিয়া। চিনতে পারছেন না? ভুলে গেলে? হিয়া? কোন হিয়া? ও মা, কত রাত কাটালে আমার সাথে। আমার বান্ধবীকে তো নিয়েই গেলে। মানে কিসের কি? কি বলছেন আপনি? আমার পিকগুলো দিলে চিনতে পারবা তো তুমি? জান। হ্যাঁ, পিক দেন দেখি কে। আবির পিক সেন্ড করে সাজ্জাদের কাছে। সাজ্জাদ পিক দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে সাজ্জাদের, কারণ স্ক্রিনে সাজিকার পিকচার দেখা যাচ্ছে। সাজ্জাদ বেশ কিছু সময় পর কাঁপা কাঁপা হাতে রিপ্লাই করল, সাজিকার পিকচার কোথায় পেলেন?
এটা সাজিকা, তা বউকে দিয়ে কবে থেকে ব্যবসা শুরু করেছি গো? চুপ থাক। আচ্ছা, আরও একটা পিকচার আছে, পাঠাই দেখি, বলো তো এটাকে। আবির কথাটা বলে একটা পিকচার সেন্ড করে। সেখানে হারুন সাহেবের ছবি। আবির মুচকি হাসতে থাকে। সাজ্জাদ হারুনের পিকচার দিকে আরও অবাক হয়। সে যেন চোখের পলকই ফেলতে পারছে না। আবির বলে, হ্যালো বস, ছাটকা আছে, এখনও বাকি, জাস্ট 30 সেকেন্ড একটা ক্লিপ আছে, পুরোটাই তোমার জন্য। কে আপনি? ওয়েট বস, সিন করি আগে। আবির ভিডিওটি কাট করে লাস্টের 30 সেকেন্ড ভিডিওটা দেয় সাজ্জাদকে। সাজ্জাদ তার ইনবক্সেই ছিল। ভিডিওটি পাওয়ার সাথে সাথেই সাজ্জাদ দেখা শুরু করে। ঠিক 30 সেকেন্ড ভিডিওটি দেখার পর সাজ্জাদের যেন মাথা কাজ করছে না, চারপাশে যেন ভন ভন করছে। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না সাজ্জাদ। রাগে চোখ দুটো লাল হয়ে গেছে সাজ্জাদের। আবির তখন মেসেজ দেয়, হ্যালো বস, এখনও 4 মিনিটের ফুল ভিডিও আছে, যা যা প্রশ্ন করছি অ্যান্সার দিবেন। কি প্রশ্ন? সাজিকাকে? আমার বউ। আর ভিডিওতে যে লোকটা ছিল সেটা কে? আমার বাবা। আহা, শ্বশুর তার বৌমার সাথে ইন্টিমেট? ওয়াও, আচ্ছা এটা যদি ভাইরাল করে দিই? এই না না, প্লিজ ভাইরাল করো না। কি চাও তুমি বলো, কি লাগবে সব দেবো, প্লিজ ভাইরাল করো না। আবির হাসির ইমোজি দেয়। সাজ্জাদের মাথা কাজ করছে না। মাথার মধ্যে সাজিকা আর তার নিজের বাবার এই ইন্টিমেট দৃশ্যটা ঘুরছে। সাজ্জাদ উত্তেজিত হয়ে বলে, প্লিজ ভাইরাল করো না, আমার কাছে ফুল ভিডিও দাও প্লিজ। ফুল ভিডিও দিতে পারি, সাথে একটা টিপসও দিতে পারি। সাজিকার কোনো দোষ নেই, সাজিকাকে নষ্ট করেছে তুমি। সাজিকা ভালোবাসা চেয়েছিল তোমার কাছে, কিন্তু তোমার বাবা সেটার ব্যবহার করেছে। সাজিকাকে জোর করে বিছানায় এনেছে, ভিডিওটা সেটারই ইঙ্গিত দিয়েছে। এমন বাপকে আমি সরাসরি কুপিয়ে মারতাম। তুমিও এটা করতে পারো, তবে ভয় নেই, আমাকে আপাতত বন্ধু ভাবতে পারো। আমি প্ল্যান দিতে পারি, এতে না পুলিশ তোমাকে ধরবে আর না কেউ সন্দেহ করবে। আমি আমার বাপকে খুন করতে চাই, মারতে চাই তাকে আমি। সেটার প্ল্যান দিব আমি। ভিডিওর জন্য আমাকে 5 কোটি টাকা দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিচ্ছি, সেন্ড করে দাও। আবির কুদ্দুসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ড করে দেয়। এটা অলরেডি আবিরের কাছে আছে, কারণ পাসওয়ার্ড আবিরের জানা। সে তার নিজের অ্যাকাউন্টে টাকা সেন্ড করে নিতে পারবে সময় করে। সাজ্জাদ বুঝতেও পারবে না এর পিছনে কার মাইন্ড গেম আছে। তারপর হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের কলমে টেবিল গল্পটি এখানে শেষ করে দেওয়া হলো। আপনারা যদি নেক্সট সিজন চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, তবে এই গল্পের নেক্সট সিজন আনার জন্য একটি শর্ত রাখা হয়েছে। আপনারা যদি 5000 লাইক এবং 500 কমেন্ট যদি আপনারা করে দেন তাহলে এই গল্পের নেক্সট সিজন আসবে। তাছাড়া এই গল্প আসছে না। কলমে টেবিল ইজ ফুল স্টপ।